আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে গাজা স্ট্রিপ। বিষয়টা সামনে চলে আসলেই অ্যাজ এ মুসলমান আমরা ব্যথিত, লজ্জিত। সবচেয়ে বড় কথা আমাদের ভাষা নেই। তারপর বলতে হচ্ছে যে পৃথিবীতে বর্তমানে প্রায় ৫৪টি মুসলিম দেশ, যার বেশিরভাগই কিন্তু প্যালেস্টাইন বা ইসরায়েলের চারদিকে অবস্থিত। সেই মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বেশিরভাগ মুসলিম রাষ্ট্র। সেখানে আমরা তারপরও দেখছি কি প্রতিদিন গাজা স্ট্রিপে হাজার হাজার আমাদের মা বোনরা লাঞ্ছিত হচ্ছে, রেপড হচ্ছে, ছোট অবুঝ শিশুরা তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের অনেকে বলছে যে আমি আল্লাহর কাছে চলে যাব, কারণ ওখানে আমি দুবেলা খাওয়া পাবো। অনেকে বলছে তোমরা আমার ছবি তুলো না, আমাকে দেখো না, আমার হিজাব নেই। সেই ছোট শিশুদের সেই ভাষা, সেই কথা আমাদের কানে ভাসে। আমরা আজকাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, কিন্তু বাস্তবতা কোথায়? আমাদের এই যে ৫৪টা মুসলিম দেশ পৃথিবীতে থাকা অবস্থাতেও সে গাজা স্ট্রিপে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভাই বোন শিশু হত্যা হচ্ছে, তাদের রক্ত ঝরছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যেন তাদের দেখার কেউ নাই। আমরা দেখছি না, কিরকম ছাগলের খোয়ারের মতো একটা করে ছাগল ধরে এনে কসাই জবাই দিচ্ছে, অন্য ছাগলগুলা ঘাস খেয়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। ঠিক আমাদের যেন মুসলমানদের অবস্থা এখন সেই হয়ে গেছে, যার কারণে আমার বলতে লজ্জা হচ্ছে। তথাপি কেন নিয়ে আসলাম আজকে এই বক্তব্যটা? আমরা জানি বাংলাদেশে গত কয়দিন আগে প্রায় 4 ধাপে মার্চ ফর গাজা হয়ে গেল। প্রথমেই আমি বলি, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে একটি অনুরোধ করা হলো যে মার্চ ফর গাজা যেন বাংলা মোটর হয়ে সংসদ ভবন পর্যন্ত না যায়, যেহেতু তখন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হচ্ছিল। কতটুক লজ্জিত হলে আমরা এই ভাষায় কথা বলতে পারি? আমি লজ্জিত, ওনার কথা থেকে আমি নিজে লজ্জিত, অপমানিত অ্যাজ এ মুসলমান। কারণ আমরা সেই বিনিয়োগ সম্মেলনের কারণে আমরা বিদেশিরা যেন না দেখে এই ধরনের একটা আন্দোলন, এই ধরনের পশ্চিমা বিরোধী বা ইসরায়েল বিরোধী আন্দোলন তাদের চোখে যেন না আসে। তাহলে আমরা কিসের রাজনীতি করছি? আমাদের ইমানি শক্তিটা কোথায় আমি জানি না। সেখানে আমরা দেখলাম আমাদের সকল রাজনৈতিক দল, এখানে যারা বর্তমানে আছেন, সেই যেই রাজনৈতিক দলই হোক না কেন, আমি কারো নাম বলছি না, সবাই বিভিন্ন পর্যায়ে 4 দফায় মার্চ ফর গাজা করলে এর মধ্যে 12 তারিখ সর্বোচ্চ পর্যায়ে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি বৃহৎ ইসরায়েল বিরোধী বা হয়ে গেল, মার্চ হয়ে গেল। কিন্তু সেটা কি দেখলাম? সেটা কি বাংলাদেশে অবস্থিত পশ্চিমা বিশ্বের এম্বাসিগুলো পর্যন্ত যেতে পেরেছিল? তারা কি সেখানে যে তাদেরকে স্মারকলিপি দিয়েছে, সেই মার্চ ফর গাজা কি বাংলাদেশের যে জাতিসংঘের সদর অফিস আছে সেই অফিস পর্যন্ত গিয়েছিল? অথবা IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADBর অফিস পর্যন্ত গিয়েছিল? কোথাও যায়নি। তাহলে তারা কি করেছে? বাস্তবতা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা বা দলগুলা এই মার্চ ফর গাজার নামে তারা কি করেছে? তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করেছে। যার কারণে আমি প্রথমেই বললাম না, আমি লজ্জিত। আমার কোনো মুখের ভাষা নেই, কোন ভাষায় প্রকাশ করব সেই লজ্জা অ্যাজ এ মুসলমান আমি জানি না। কিন্তু সেখানে আমরা একটু আন্তর্জাতিকভাবে দেখি, এটা তো গেলাম আমাদের দেশের অংশ, আন্তর্জাতিকভাবে দেখি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে কয়জন রাষ্ট্রপ্রধান বলা হয়, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প ঘোষণা করলেন যে গাজাকে তিনি 51তম রাষ্ট্র বানাতে চান, মানে স্টেট বানাতে চান। তিনি কানাডাকেও একই কথা বলেছেন, তিনি গ্রিনল্যান্ডকেও একই কথা বলেছেন। তিনি বলতেই পারেন উনি বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার, অর্থনৈতিক এবং সামরিক এবং পররাষ্ট্র দিক থেকে তিনি বলতেই পারেন। আমরা কি দেখলাম? তার পরপরই OICর একটা সম্মেলন হলো, কায়রো সম্মেলন নামে খ্যাত। সেখানে কিছু সিদ্ধান্ত না হলো। কি সিদ্ধান্ত না হলো? গাজাবাসীর জন্য ফান্ড ক্রিয়েট করা হবে এবং গাজার নাগরিকদের নিরাপত্তার জন্য এবং তাদের অধিকার আছে এটা সারা বিশ্বে তারা এটা প্রচার করবেন এবং বিশ্বকে বুঝাবেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তারা বুঝাবেন। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখি? এই সম্মেলনটার পরপরই কিন্তু গাজায় বর্বরচিতভাবে সেই যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল হামলা চালালো। আমাদের মুসলিম বিশ্ব চুপ। ইভেন আমাদের দেশে যে নাটকটা মঞ্চস্থ করা হলো মার্চ ফর গাজা, সেখানে আমরা কোথায় শেষ করেছি আমরা জানি না, কার কাছে স্মারকলিপি দিয়েছি তাও জানি না। কিন্তু আমরা একটা, অর্থাৎ আমাদের দেশের রাজনৈতিক দলগুলা তাদের ইভেন এখানে যেই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে নতুন রাজনৈতিক দল হিসাবে, তারাও কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছে। তারা এত কথা বলে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে, আন্দোলনের বিরুদ্ধে, এখানেও দেখা গেল তাদেরকে কিন্তু পিছ টান দিতে।
তারা মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছে, এটা সত্য, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ তাদের মুখ থেকে আমরা দেখিনি। এছাড়া আরেকটি সুন্দর আরেকটি ঘটনা বলি। জর্ডানের বর্তমান বাদশাহ তিনি কিন্তু আলাস্কা মসজিদের মোহতামিম, অর্থাৎ সৌদি বাদশাহ যিনি সৌদি বাদশাহ থাকেন তিনি যেরকম মক্কা মদিনা দুটি মসজিদের মোহতামিম প্রধান মানে মোহতামিম, ঠিক তেমনি জর্ডানের বাদশাহ তিনি করলেন কি, এই যে গাজায় প্রতিদিন হামলা হচ্ছে, তিনি 2.8 বিলিয়ন, আবার বলছি 2.8 বিলিয়ন ডলার খরচ করে সোনা দিয়ে সেই আলাস্কা মসজিদের গম্বুজকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। কিন্তু উনি ইসরায়েল থেকে প্রতিদিন পানি কিনেন, খাওয়ার পানি কিনেন। উনি ইচ্ছা করলে কি এই পানি মুসলিম কোনো দেশ থেকে কিনতে পারেন না? উনি কিন্তু ইসরায়েল থেকে পানি কিনেন। জর্ডান ইসরায়েল থেকে পানি কিনে খায়, অর্থাৎ জর্ডানের যে জনগণ যে পানি ব্যবহার করে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা, এটা পুরাটাই কিন্তু ইসরায়েল সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তিনি কিন্তু গাজায় কোনো ত্রাণ পাঠানো বা এই ধরনের কোনো ব্যবস্থা নেননি, বা ইসরায়েলের সাথে চুক্তি শেষ করবেন বলেননি। ইভেন আমরা কি দেখলাম, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, তারা কি করলো, এই সময় ঠিক গাজায় যখন বর্বরচিত হামলা চালাচ্ছে এবং গাজাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে, আমাদের হাজার হাজার মা বোন শিশু ভাই বোনেরা রক্তে ভেসে যাচ্ছে, তখন তারা ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি করতে ব্যস্ত। ঠিক আমাদের দেশে যেরকম বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, তারা ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি করেছে এবং ইসরায়েলের সাথে ব্যবসা প্রসারিত করার জন্য নতুন নতুন মানে পরিকল্পনায় তারা নিয়ে এগোচ্ছে। এবার আমি আসি, একটু আমি কোরআনের দিকে তাকাই। সূরা আল মাইদা অবতীর্ণ ধারা 112 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যারা আল্লাহ এবং তার রসুল এবং মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারাই আল্লাহর দল আর তারাই বিজয়ী, অর্থাৎ বিজয়ী তো করবেন তিনি। আর যারা, এবং 57তে তিনি বলছেন, আর যারা আল্লাহ এবং তার রসুলের কথার বরখেলাপ করে এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করে না, তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা সুস্পষ্টভাবে কোরআনের আয়াত থেকে আমরা কি জানতে পারি, যে আল্লাহ কিন্তু আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সেই জায়গা থেকে আমি বলছি, আমি খুব লজ্জিত। মার্চ ফর গাজা আমাদের দেশে হয়েছে, এটা ধন্যবাদ সকল রাজনৈতিক দল এবং সরকারকে ধন্যবাদ, বা যেই পর্যায়ে হয়েছে যেভাবে হয়েছে সেই জন্য অ্যাজ এ মুসলমান আমি লজ্জিত, এবং আমি জানি না আমরা আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো। কিন্তু আমাদের পত্রিকাগুলা সুন্দর করে ফলাও করে, অর্থাৎ ছাপিয়েছে যে মার্চ ফর গাজা হয়ে গেল, সেখানে এত লোক হয়েছে, এত সমাবেশ হয়েছে, আমরা বিশ্বে প্রিন্ট মিডিয়া আমাদের নাম এসেছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা দেখছি বিগত সরকারের সময় সরকার যেই কাজই করতো সেটাকে এমনভাবে ফুলায় ফেপায় ছাপানো হতো, ঠিক এখনও আমাদের দেশের সাংবাদিকরা এবং পত্রিকাগুলা সে একই কাজ করে যাচ্ছে এবং নিউজ মিডিয়াগুলো একই কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমাদের কিন্তু এখনও নৈতিকতার কোনো পরিবর্তন হয়নি। আসলে কি উচিত ছিল? উচিত ছিল আমাদের দেশের সকল রাজনীতিবিদ, যদি আমরা সেটা ধরে নিলাম বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আমরা বিনিয়োগ সম্মেলনের সামনে দিয়ে, কিন্তু আমাদেরকে অবশ্যই পশ্চিমা বিশ্বের অ্যাম্বাসিগুলা পর্যন্ত যাইতে দেওয়া উচিত ছিল। বাংলাদেশের জাতিসংঘ মিশনের যে অফিস আছে সেই অফিস পর্যন্ত যাওয়া উচিত ছিল, তাদেরকে প্রতিবাদ লিপি জনগণের হাত দিয়ে দেওয়ানো উচিত ছিল তাদেরকে। এবং আমাদের সাহায্য সরকারি, এবং আমরা জানি বার্মাতে যে ভূমিকম্প হয়ে গেল, আমাদের সরকারিভাবে সেখানে সাহায্য পাঠানো হয়েছে, আমাদের নেভি এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ত্রাণ পাঠানো হয়েছে। আমাদের উচিত ছিল এই ত্রাণ জাতিসংঘের হাতে উঠায় দিয়ে এবং দাবি জানানো যেন আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই সেই ত্রাণ গাজা স্ট্রিপে যে পৌঁছেছে। রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেটা করা হয়নি, শুধু আহ্বান জানানো হয়েছে যেন সেখানে যুদ্ধ বন্ধ হয়। কে যুদ্ধ করছে? এটা তো একতরফা যুদ্ধ। এখানে তো প্রতিদিন প্যালেস্টাইনিরা বা গাজাবাসী একটা পাথর ছুঁড়ে মারলে তারা তো আমাদেরকে রকেট ছুঁড়ে মারতেছে, বোম্বিং করতেছে। তারা সেই আকাশ থেকে বলেন, নৌ থেকে বলেন, সেই ট্যাঙ্ক দিয়ে বলেন, তারা শুধু ধূলিসাৎ করে দিচ্ছে একটা জাতিগোষ্ঠীকে। অর্থাৎ এটা জাতিগত নিধন। সেখানেও কিন্তু আমরা সেই ধরনের বড় ধরনের প্রোটেস্ট করতে পারিনি। এবং সেই সাথে কি দরকার ছিল, আমাদের দেশে সকল ধরনের ইসরায়েলি পণ্য নিষিদ্ধ। যেমন আমরা জানি মালদ্বীপ সরকার কি করেছেন, ইহুদিদেরকে মালদ্বীপে ট্যুরিস্ট হিসেবে, মালদ্বীপের প্রধান ব্যবসা আয়ের উৎস কিন্তু ট্যুরিজম, সেখানে তারা নিষিদ্ধ করেছেন ইহুদিদেরকে। কোনো ইহুদি, ইভেন অন্য দেশের ইহুদিরাও, তারা যদি ইহুদি হয় মালদ্বীপে ট্যুরিস্ট হিসাবে প্রবেশ করতে পারবে না বা কোনো কাজেও প্রবেশ করতে পারবে না। সেখানে আমরা কি ইহুদি পণ্যকে বয়কট করেছি, না যেসব পণ্য ইহুদিদের ইনভেস্টমেন্ট আছে সেটাকে বয়কট করেছি, না
কোনো ইহুদির বাংলাদেশে আসাকে নিষিদ্ধ করেছি। হ্যাঁ, একটা কাজ করেছি, শুধু পাসপোর্টে আগে ছিল, বিগত সরকার আমাদের এক্সেপ্ট পাসপোর্টকে করে দিয়েছিল যে আমরা ইসরায়েলও যেতে পারো, সেটাকে আবার তারা নিয়ে আসছে। এগুলা সবই তো হচ্ছে আসলে পলিটিক্যাল ধোঁকাবাজি। তো আমি আশা করব যেই ক্ষমতায় থাকুক না কেন, তারা যদি অ্যাজ এ মুসলমান ইমানি দায়িত্ব নিয়ে আমাদের আরেক মুসলিম ভাইয়ের প্রতি আল্লাহ এবং তার রসুল যে পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা তাদের পাশে দাঁড়াই বা সেই দিক থেকে আমরা চিন্তা করে সহযোগিতার চেষ্টা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।